এবার দেখো, আমরা এই যে ধর্মটা আমরা লক্ষ্য করছি, যে কার্বনের এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এগুলো রয়েছে, এই যে বন্ধনগুলো লক্ষ্য করছি, এইগুলোই হচ্ছে, এইগুলো দিয়ে অনেক কার্বন, ধরো এই কার্বন শুধু দুটো না, এরকম কার্বন 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 এরকম এই প্রত্যেকের মধ্যে কিন্তু একটা কি বন্ড দিয়ে, আমি এইরকম না 5,000 10,000 কার্বনের মধ্যে একটা বন্ড তৈরি করে তাদের মধ্যে হাইড্রোজেন ঢুকিয়ে দিয়ে একটা নতুন ধরনের যৌগ তৈরি করতে পারবো। অর্থাৎ এই বড় বড় শৃঙ্খল গঠন করতে সক্ষম হয় কারা? এই এক বন্ধন, এই এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, এই তিনটে লোক কী তৈরি করতে সক্ষম হয়? বড় বড় শৃঙ্খল গঠন করতে সক্ষম হয়। আর কার্বন পরমাণুর এই ধর্মকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এবার চলে আসে হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে? ভালো করে শোনো। হাইড্রোকার্বন কোনগুলো? হাইড্রোকার্বন হলো সেইগুলো পদার্থ যেখানে হাইড্রো আর কার্বন দুটোকে যদি তুমি ভাঙো, হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন মানে কার্বন, তাহলে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যে বন্ডিং সেটাকে বলা হয় হাইড্রোকার্বন। যেমন আমি যদি দেখো ওই যে মিথেন বলছিলাম, ধরো মিথেন বলি, যদি মিথেন বলি, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে বন্ডিংটা, এই যে বন্ডিংটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হাইড্রোকার্বন। এবার এই হাইড্রোকার্বন অনেক রকমের হয়। অর্থাৎ কার্বন যদি হাইড্রোকার্বন কাকে বলে তাহলে কি বলবো? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন কয় রকম? 3 রকম। যেমন মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এরকম অনেক রকমের হতে পারে, অনেক রকমের। কিন্তু হাইড্রোকার্বন 2 রকম। কী কী? হাইড্রোকার্বন দুটো ভাগে ভাগ করা যায় হাইড্রোকার্বনকে, মনে রাখবে। এক হচ্ছে সম্পৃক্ত, আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কিন্তু আর বেশি ভাগে ভাগ করা যায় না। সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটাই ভাগ, সেই ভাগটা কি? অ্যালকেন। আর অসম্পৃক্ত কার্বনের দুটো ভাগ, সেটা হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। তুমি ভাবতে পারো এ আবার কী হলো? কিছুই না, এখানে আমরা এই যে সিঙ্গেল বন্ড ডবল বন্ড বলছিলাম না, এই সিঙ্গেল বন্ডওয়ালা লোকগুলোকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। আর এই ডবল বন্ড আর ট্রিপল বন্ড এরা আবার দুই বন্ধু, এরা আলাদা বাড়িতে থাকে, এ এক বাড়িতে থাকে। এই যে সিঙ্গেল বন্ড যেটা দেখতে পাচ্ছ এটা এক বাড়িতে, দ্বিবন্ধন ত্রিবন্ধনটা আলাদা বাড়িতে। এই যে এক বন্ধন যেটা থাকে সেটাকে বলা হয় অ্যালকেন। তাহলে চলো দেখিয়ে দিই কীভাবে। অ্যালকেনের মধ্যে কাকে বলা হয়? যখন কার্বন আর হাইড্রোজেন, এই যে কার্বন আর হাইড্রোজেন এদের মধ্যে যখন এক বন্ধন থাকবে, কি বন্ধন? সেটা অবশ্যই কি বন্ধন হতে হবে? সমযোজী বন্ধন। তাহলে যদি বলে কখনো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, বা সংক্ষিপ্ত হাইড্রোকার্বন তো একটাই পার্ট, সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কাকে বলে? তাহলে আমরা কি বলবো? যে সকল হাইড্রোকার্বনগুলোর মধ্যে পরস্পরের সাথে যদি এক বন্ধন থাকে, এক বন্ধন, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যদি এক বন্ধন থাকে, তখন তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা যদি উদাহরণ বলে তাহলে তুমি দিয়ে দেবে মিথেন। একদম সোজা কথা, মিথেন। কারণ এদের মধ্যে কি বন্ড আছে বলো? সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে তাহলে হয়ে গেল অ্যালকেন। বুঝতে পারলাম? আচ্ছা, চলে আসি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি এই যে কার্বন আর হাইড্রোজেন এদের মধ্যে যদি দ্বিবন্ধন, কম করে দুটো কার্বন পরমাণুর মধ্যে দেখো, কার্বনের ক্ষেত্রে, এই দুটো কার্বনের ক্ষেত্রে, এছাড়াও আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে অ্যালকেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইথেন। ইথেনের ক্ষেত্রে কি? দুটো কার্বন, তাদের মধ্যে সিঙ্গেল বন্ড, আর চারিদিকে এর হাতে কটা হাত থাকে? টোটাল 4টে হয়। তাহলে 4টে হাতে 4টে হাইড্রোজেন ঢুকে গেল। এর 4টে হাতে 4টে হাইড্রোজেন ঢুকে গেল। তাহলে এই যে এটা নাম হলো, এটার নাম হচ্ছে ইথেন। ইথেনও কিন্তু একটা, মনে রাখবে, ইথেনও কিন্তু একটা অ্যালকেন। তাহলে দুটো কার্বনের মধ্যে কি বন্ড দেখা দিচ্ছিল? দুটো কার্বনের মধ্যে এটা কি বন্ড? সিঙ্গেল বন্ড। তাহলে এটাকে কি বলা হবে? অ্যালকেন। এবার ধরো দুটো কার্বন নিলাম, দুটো কার্বন পরমাণুর মধ্যে ধরো ডবল বন্ড দেখা দিচ্ছে। ডবল বন্ড মানে কি হচ্ছে? দ্বিবন্ধন। এই দ্বিবন্ধন যেটা তৈরি হবে সেটাকে বলা হবে অ্যালকিন।
আচ্ছা, এই হাতে তাহলে এই কার্বনের কটা হাত? দুটো হাত হলো, আর এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, তাহলে এই টোটাল কত হয়ে গেল? চারটে হাত। সেই চারটে হাতে কত একটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বনের কটা হাত? চারটে হাত হবে। এই হাতে একটা হাত, দুটো, দুটো, একটা তিনটে, একটা চারটে, আর এখানে তলে একটা হাইড্রোজেন। তাহলে এইটা যেটা তৈরি হলো এটা হচ্ছে ইথিলিন, তাই তো? আমরা আগেও দেখেছি ইথিলিন বা এটাকে ইথিন বলে। তো এই ইথিলিন যেটা তৈরি হলো এটা কিন্তু একটা অ্যালকিনের উদাহরণ। অ্যালকাইনের একটা উদাহরণ যদি দেওয়া যায়, অ্যালকাইনের উদাহরণ তোমরা আগেও দেখেছো, যখন দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড মানে ত্রিবন্ধন থাকে। কি কেমন ত্রিবন্ধন? সেটা হচ্ছে সমযোজী বন্ধন। যখন তাহলে কি বলবো? ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের উদাহরণ একটা যদি বলা হয় তাহলে উদাহরণ দেবো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে এই কার্বনের কটা হাত? তিনটে হাত। এই কার্বনে আর একটা হাত দিয়ে দিলাম, তাই চারটে হয়ে গেল। এই কার্বন অলরেডি তিনটে হাত, আর একটা হাত দিয়ে সাথে হাইড্রোজেন দিয়ে দিলাম, চারটে হয়ে গেল। এটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে এই তিনটে আশা করে বুঝতে পারলে। অ্যালকেন হচ্ছে যখন দুটো কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন দিয়ে যুক্ত থাকবে তখন তাকে অ্যালকেন বলবো। দুটো কার্বন পরমাণুর সাথে যখন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকবে তখন তাকে বলা হবে অ্যালকিন। আর যখন তিনটে বন্ধন দিয়ে যুক্ত থাকবে তখন তাকে বলা হবে অ্যালকাইন। ক্লিয়ার হলো এই ব্যাপারটা? এবার কিছু কিছু শর্ট প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে কার্যকরী গ্রুপ। দেখো, কার্যকরী গ্রুপটা খুব জানা দরকার। 1 নম্বর দিয়ে লিখি কার্যকরী গ্রুপের নাম। পরীক্ষায় প্রশ্ন আসে কার্যকরী গ্রুপ। কার্যকরী গ্রুপ কোনগুলো বলা হবে? যেমন দেখো, কার্যকরী গ্রুপ হচ্ছে হাইড্রক্সিল। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু। কার্যকরী গ্রুপ হাইড্রক্সিল কার নাম? এগুলো মনে রাখবে। বন্ড OH, যদি কারোর পিছনে OH থাকে সেটাকে হাইড্রক্সিল বলা হবে। এটাকে অনেক সময় এটাকে কিভাবে ভেঙে লেখা যায়? তো বন্ড OH, ঠিক আছে? এটাকে এইভাবে লেখা যেতে পারে। আচ্ছা, 2 নম্বর, এগুলো খাতা নিয়ে টুকে নিতে হয়। হাইড্রক্সিল। এবার হচ্ছে ফরমাইলের সংকেত কি? বন্ড CHO। পরীক্ষায় আসে বন্ড CHO কোন কার্যকরী গ্রুপের সংকেত? সেটা হচ্ছে ফরমাইলকে এটাকে যদি ভাঙা যায় তাহলে কি হবে জানো? এইভাবে C ডবল বন্ড O পরে চলে আসবে, এই পাশে একটা হাইড্রোজেন। এই যে এটাকে যদি ভেঙে লেখো, আর কিছুই না। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, চলে আসি এবার হচ্ছে পরের টপিক। সেটা হচ্ছে 3 নম্বর। পরীক্ষায় এইরকমভাবে ছোটো ছোটো শর্ট প্রশ্ন দেয়, এটাকে ভেঙে দেয় না। মেনলি বলবে যে এটা কোন কার্যকরী গ্রুপের সংকেত সেটা লেখো। আচ্ছা, যদি বন্ড CO থাকে তাহলে এটাকে কি বলা হয়? এটা হচ্ছে কিটো গ্রুপের সংকেত। মনে রাখবে কিটো গ্রুপ। এটাকে ভাঙলে কেমন হবে? C ডবল বন্ড O, আর নিচে এই পাশে হাত। এখানে কিন্তু হাইড্রোজেন হবে না, এই জায়গায় কিন্তু হাইড্রোজেন দেয় না। হাইড্রোজেন যদি হয় তখন তার নাম হয়ে যায় ফরমাইল, কিন্তু যদি শুধু ডবল বন্ড দেওয়া থাকে তখন তাকে বলা হবে কিটো গ্রুপ। আচ্ছা, 4 নম্বর চলে আসি। 4 নম্বর হচ্ছে কার্বক্সিল। কয় দন্তের সয় হস্যি ল। কার্বক্সিল হচ্ছে কোনগুলো বলা হয়? যদি বন্ড COOH থাকে তখন তাকে কার্বক্সিল বলা হয়। কেমন হবে সংকেতটা? এইরকম হয়। মানে বুঝতে পারছো? এটার ক্ষেত্রে শুধু H, ভালো করে দেখো, এটার ক্ষেত্রে H আছে, এটার ক্ষেত্রে কিছু নেই, এটার ক্ষেত্রে OH আছে। সব একই রকমের দেখতে না, শুধু একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেটার ক্ষেত্রে H থাকলে বলা হয় ফরমাইল, যদি কিছু না থাকে তাহলে কিটো গ্রুপ, OH থাকলে তাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ বা COOH। এই যে একটা C রয়েছে, দুখানা O রয়েছে, এটা দেখো দুখানা O রয়েছে, দুখানা O, আর এখানে H একটা হাইড্রোজেন। এটার ক্ষেত্রে কি CO লেখা রয়েছে, তাহলে এখানে কি একটা O আছে, C রয়েছে। এটার ক্ষেত্রে CHO, একটা O আছে, একটা H আছে। গেল 4 নম্বর। এবার চলে আসি 5 নম্বর। 5 নম্বর কি বলছে? 5 নম্বর হচ্ছে অ্যামিনো গ্রুপ। কার্যকরী গ্রুপের নাম কি? অ্যামিনো মানে অ্যামোনিয়া থেকে অনেকটা এসছে, তাহলে এটাকে কি বলা হবে? বন্ড NH2। এটাকে ভেঙে যদি লেখা যায় তাহলে কেমন হবে? N উপরে সিঙ্গেল বন্ড, 2 হাতে দুটো হাইড্রোজেন, এরকম দেখতে হয়। অ্যামোনিয়া NH3, 3 দিলে অ্যামোনিয়া ওখান থেকেই এসছে, কিন্তু NH3 তো অ্যামোনিয়ার সংকেত, আমার অত দরকার নেই। আমি শুধু মানে NH2 এটাকে ভেঙে এইভাবে লেখা যায়। আচ্ছা, 6 নম্বর ইথারের সংকেত বন্ড ও সিঙ্গেল বন্ড।
এরকম যদি এটাকে আর ওই ভেঙে ওই রকমই লেখা হয়, এটাকে আর অন্যভাবে কিছু লেখা হয় না। কী বললাম বুঝতে পারলে? আচ্ছা চলো, এবার কি হয়, এটা কিন্তু কিছু দেবে না, এটা শুধু সিঙ্গেল বন্ডই থাকবে, দুই পাশে দুটো, এটাকে এরমই লেখা হয়। আচ্ছা গেল, আমাদের এরপরে যে মেন টপিকটা আসে সেটা হচ্ছে গঠনমূলক সমবায়বতা। দেখো, গঠনমূলক বলতে কার্যকরী সমবায়বতা আর গঠনমূলক সমবায়তা সব গুলিয়ে যায়। আমাদের মনে রাখবে গঠনমূলক সমবায়বতা দুটোর ভাগ। কি জিনিস সমবায়বতা বলছি, গঠনমূলক সমাবয়বতা। তাহলে গঠনমূলক সমবায়বতা কোনগুলো, ভালো করে দেখো। আণবিক সংকেত, কিন্তু আগে সমবায়বতা কাকে বলে সেটা আগে বোঝো। সমবায়বতা কোনগুলো, যাদের আণবিক গঠন মোটামুটি আলাদা কিন্তু তাদের মোটামুটি দেখতে অনেকটা একরকম, তখন তাদের বলা হয় সমবায়বতা। যেমন যদি গঠনমূলক সমবায়বতা বলো, যাদের আণবিক গঠন কিন্তু আলাদা কিন্তু তাদের মধ্যে সমবায়বতার সৃষ্টি হয়েছে। যেমন আমি তোমাকে এটা ভেঙে বলি, ধরো এই গঠনমূলক সমবায়বতা দুই রকম। এক হচ্ছে, দুটো পাঠ করি তাহলে বুঝতে পারবে, এক হচ্ছে কার্যকরী আর একটা হচ্ছে অবস্থানগঠিত। কার্যকরী কোনগুলোকে বলা হয়, কার্যকরী হচ্ছে সেইগুলো, ধরো এখান থেকে যদি ভাগ করি আমরা CH3 CH2 COH, এটাকে যদি আর একটা পাঠ করি এবং ও CH3 ও CH3, তুমি ভালো করে দেখো, লক্ষ্য করো এখানে কার্বন কটা আছে দেখো তো, দুটো আছে কি নেই, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। এটার ক্ষেত্রে দেখো তো কার্বন কটা আছে, দুটো আছে, আছে কি নেই। এখানে হাইড্রোজেন কটা গুণ তো, এখানে তিনটে আর দুটো পাঁচটা আর একটা ছটা, এখানে দেখো তো তিনটে আর তিনটে ছটা। এখানে অক্সিজেন কটা আছে, একটা, এখানেও কি আছে অক্সিজেন একটা, আছে কি নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম যে এদের মধ্যে কার্বনের পরিমাণ সেম, হাইড্রোজেনের পরিমাণও সেম, কিন্তু কোনটা আলাদা, কিছুই আলাদা নেই, কিন্তু এদের গঠনটা পুরোপুরি আলাদা। ভালো করে যদি দেখো যে পুরোপুরি গঠন আলাদা, এই ধরনের গুলোকে বলা হয় কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। আর অবস্থান গঠিত সমবায়তা মানে অবস্থানই আলাদা পুরোপুরি, এদের মোটামুটি দেখো কার্যকরী গ্রুপ মোটামুটি সেম আছে। অবস্থান গঠিত সমবায়বতা দেখি, অবস্থান গঠিত সমবায়তা একটা উদাহরণ যদি দেখি, CH3 CH2 CH2OH, এটার ক্ষেত্রে CH3 CHOH CH3, এদের মধ্যে দেখো তুমি কার্বন হাইড্রোজেন অক্সিজেন গুণে দেখো সব সেম আছে, সেম টু সেম একদম, এটা আর এটা সেম আছে। কিন্তু এখানে অবস্থান কি, এখানে ভালো করে যদি দেখো অবস্থান কেন বলছে, এখানে OH এর অবস্থান একদম শেষে, এখানে OH এর অবস্থানটা একদম উপরে, তাহলে OH এর অবস্থান নিশ্চয়ই দুই দিকে, তাহলে এদের অবস্থান পার্থক্য হচ্ছে, এই অবস্থানের পার্থক্যের জন্য যে সমবায়বতা তাকে বলা হয় অবস্থান গঠিত সমবায়বতা। আর এখানে কিন্তু কার্যকরী গ্রুপই আলাদা। এটা 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 কিসের গ্রুপ, এটা তোমরা আগেই পড়েছো, এটা কিসের গ্রুপ, এটা হচ্ছে ইথারের গ্রুপ। আর এখানে OH মানে তো অ্যালকোহলের গ্রুপ, তাহলে এই গ্রুপ পুরোপুরি আলাদা, কার্যকরী গ্রুপই আলাদা। এটার ক্ষেত্রে OH আছে, এখানে O আছে, কার্যকরী গ্রুপ আলাদা। আর এখানে OH, দুটোতেই OH আছে, ভালো করে যদি দেখো দুটোতেই OH আছে, কিন্তু এদের অবস্থানটা আলাদা, এদের অবস্থান আলাদা আর এদের কার্যকরী গ্রুপটা আলাদা। কিন্তু ভালো করে যদি দেখো এদের সংকেত এক, তাহলে এই কার্যকরী যদি বলে, কার্যকরী কি, এর ক্ষেত্রে গ্রুপ আলাদা, কি দেখতে পাচ্ছি গ্রুপ আলাদা হয়, কিন্তু গ্রুপ আলাদা হচ্ছে যার জন্য কি হচ্ছে, কিন্তু এদের গঠন কিন্তু এক, সবসময় মনে হবে গঠন কিন্তু এক। গঠন দেখো যে কার্বন সেম, হাইড্রোজেন সেম, অক্সিজেন সেম, এগুলো কিন্তু সব সেম, কিন্তু এদের গ্রুপ আলাদা, একটা অ্যালকোহলের গ্রুপ, একটা ইথারের গ্রুপ, ওই যে একটু আগে দেখলাম। আর এটার ক্ষেত্রে দুটোর গ্রুপ OH, এটাতেও OH আছে, এটাতেও OH আছে, তাহলে কি এদের গ্রুপ এক, আবার গ্রুপটাও এক, গঠনও এক।
কিন্তু এদের কোনটা আলাদা মনে রাখতে হবে, এদের কি আলাদা, এদের মনে রাখতে হবে অবস্থান আলাদা। তাহলে এদের কি আলাদা, এদের হচ্ছে গ্রুপ আলাদা, আর এটার কি আলাদা, অবস্থান আলাদা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যাদের গঠন এক, গ্রুপ আলাদা, মানে কার্যকরী গ্রুপ, শুধু গ্রুপ বললে তো হবে না, কার্যকরী গ্রুপ আলাদা, তাকে বলা হয় কার্যকরী গ্রুপ গঠিত সমবায়তা। আর যাদের অবস্থানটা গ্রুপ এক হওয়া সত্ত্বেও অবস্থান আলাদা, তাকে বলা হয় অবস্থান ঘটিত সমবায়বতা। ক্লিয়ার হলো? ব্যাস, এই টপিকটা এখানেই শেষ হয়ে গেল। এরপরে আসি আমাদের কিছু এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর মধ্যে কি কি থাকে। দেখো এলপিজি, পরীক্ষায় প্রশ্ন আসে যে এলপিজি আমরা কোন কাজে ব্যবহার করি। দেখো এলপিজি আমরা ব্যবহার করি যে কাজে, সেটা হচ্ছে আমরা রান্নার কাজে, রান্না ব্যবহার করে, যেটা ব্যবহার করে প্রশ্ন, শর্ট প্রশ্ন আসতে পারে যে এলপিজি সম্পূর্ণ নাম কি। তুমি বলবে এলপিজি সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কি বললাম বুঝতে পারলে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এই এলপিজির মধ্যে কি কি থাকে ভালো করে শুনে নাও। এলপিজির মধ্যে প্রধানত দুটো উপাদান থাকে, তিনটে উপাদান থাকে, বিউটেন, প্রোপেন ও ইথেন। এই তিনটে লোক থাকে, বিউটেন, প্রোপেন ও ইথেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে কি কি থাকে এলপিজির মধ্যে। এলপিজি কোথায় পাওয়া যায় প্রশ্ন, এলপিজি আমরা কি কাজে ব্যবহার করি, এলপিজি রান্নার কাজে ব্যবহার করি। এলপিজির মধ্যে কি থাকে, বিউটেন, প্রোপেন, ইথেন। এর মধ্যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট বা বেশি প্রয়োজন সেটা মনে রাখবে। এর মধ্যে প্রধান হচ্ছে বিউটেন, এই লোকটা হচ্ছে প্রধান। এলপিজির মধ্যে প্রধান হচ্ছে কোন লোকটা, বিউটেন, আমরা রান্নার কাজে ব্যবহার করি। ইন্টারেস্টিং জিনিস কি জানো তো, এই এলপিজির কোনো নির্দিষ্ট কোনো গ্যাস মানে কোনো গন্ধ পাওয়া যায় না, এটা কোনো গন্ধই নয়। আর কিন্তু এটা অবশ্যই আগুন ধরে। তাহলে এটা কি, যদি বলে এলপিজি কি, এলপিজির গ্যাস আছে গন্ধ, তাহলে বলবো এলপিজির গন্ধহীন, কোনো গন্ধ নেই। এটা দাহ্য, উত্তর হবে হ্যাঁ, দাহ্য। তাহলে প্রশ্ন হচ্ছে গন্ধ যদি নাই থাকে, তাহলে আমরা গন্ধ, যখন গ্যাস বেরোয় আমরা গন্ধ পাই কোথা থেকে। দেখো আমরা যদি এলপিজি যে ব্যবহার করে, ধরো মা আমাদের রান্নার কাজে ব্যবহার করছে, সেই রান্নার কাজে ব্যবহারের সময় যদি কোনো গন্ধ না পাই, আমার মা এটা ধরো গ্যাস খুলে দিয়ে চলে গেছে কোথাও, গন্ধ পাওয়া যাচ্ছে না, তাহলে হট করে এসে যদি কিছু একটা মানে আগুন ধরায়, তাহলে কী হয়ে যাবে, সারা ঘরে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা থেকে বাঁচতে গেলে কী করা হয়, ওই এলপিজির এই যে গন্ধহীন হয়, তাহলে কিন্তু আমরা তো গ্যাসের গন্ধ পাই। এই গ্যাসের গন্ধ কেন পাই, কারণ এর মধ্যে এক ধরনের জিনিস মিশিয়ে দেওয়া হয়। এর মধ্যে মনে রাখতে হবে যে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের এলপিজি যদি গন্ধহীন হয়, এলপিজি যদি গন্ধ না হয় পাও, তাহলে তুমি যে গন্ধটা পাও, যে গ্যাস খুললে যে গন্ধটা পাওয়া যায়, সেটা কোথাকার গ্যাস, সেই জিনিস, সেটা কিসের গন্ধ। তুমি বলছো গন্ধ নেই, তাহলে গন্ধ কোথা থেকে আসে, সেই গন্ধটা হচ্ছে মনে রাখবে ইথাইল মারক্যাপটানের গন্ধ, ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটানের সংকেত হচ্ছে C2H5SH। মনে থাকবে কি বললাম, এইটা হচ্ছে ইথাইল মারক্যাপটানের সংকেত। তাহলে এই ইথাইল মারক্যাপটান আমরা জ্বালে, তাহলে যদি গন্ধ হয়, যে তাহলে আমরা যে গন্ধটা পাই, তাহলে কিসের গন্ধ পাই, সেটা হচ্ছে এই লোকটার গন্ধ পাই, গ্যাসের গন্ধ পাই না। এবার গ্যাসের সাথে এইটা মিশে থাকে, এটা মিশে থাকে বলে আমরা যে গন্ধটা পাই সেটা এইটা। কেন এইটা মিশালে, তাহলে কী হবে, আমাদের দুর্ঘটনা থেকে বেঁচে যাবো, আমরা বিভিন্ন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া সম্ভব হয়। তাহলে আমাদের এই যে এলপিজি থেকে বেঁচে যায়, তাহলে আমরা এই যখন গ্যাস জ্বালাই তখন কেন এর গন্ধটা পাই না। গ্যাস জ্বালালে গন্ধ এই কারণে পায় না, কারণ গ্যাস জ্বালালে এইটা পুড়ে যায়, এই গন্ধটা পুড়ে যায়। এই গন্ধটা যদি, এই জিনিসটা যদি পুড়ে যায়, তাহলে আর এর গন্ধ পাবো না, এটা পুড়ে যায় আবার। তাহলে ইথাইল মারক্যাপটান জ্বলে যায় বলে এর গন্ধ পাওয়া যায় না। আর যদি না জ্বলতো, মানে পুড়ে না যেত, তাহলে এর গন্ধ পেতাম আমরা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে, এলপিজি থেকে যদি প্রশ্ন আসে কী কাজে লাগে। এলপিজি কোথা থেকে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যাবে, যদি প্রশ্ন আসে কোথা থেকে পাওয়া যায়, বলবো হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস থেকে, পেট্রোলিয়াম গ্যাস, মনে থাকবে
তারপরে এর মধ্যে কী কী থাকে, বিউটেন, প্রোপেন, ইথেন। তার মধ্যে প্রধান হচ্ছে বিউটেন। এলপিজির কোনো গন্ধ আছে? উত্তর হবে না। এটা কি দাহ্য? হ্যাঁ দাহ্য। দাহ্য মানে হচ্ছে পুড়ে যায়, আগুন ধরে, অবশ্যই ধরে। এর মধ্যে তাহলে গন্ধ যেটা পাওয়া যায় না, তার জন্য কী লাগে? ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটানের সংকেত হচ্ছে এইটা। এই ইথাইল মারক্যাপটান কেন? কারণ ইথাইল মারক্যাপটান যখন পুড়ে যায় তখন এই ইথাইল মারক্যাপটানটা কী হয়ে যায়? দাহ্য বস্তু। সেই দাহ্য বস্তুটা কী হয়ে যায়? জ্বলে যায়। আর জ্বলে যাওয়ার জন্য কী হয়ে যায়? কোনো গন্ধ পায় না। এরপরে আসি নেক্সট পার্ট, সেটা হচ্ছে সিএনজি। আমরা সিএনজি কী কাজে ব্যবহার করা হয়? সিএনজি হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এটা প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। দেখো, এর প্রধান উপাদান কী ছিল? পেট্রোলিয়াম গ্যাস। এর প্রধান উপাদান মানে কোথার থেকে পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস থেকে। তাহলে পরীক্ষায় যদি কখনো বলে যে সিএনজি ভালো না লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অবশ্যই সিএনজি ভালো, কারণ সিএনজি আমরা প্রকৃতির গ্যাস থেকে পাচ্ছি, আর প্রকৃতির গ্যাস থেকে পাওয়া জিনিসপত্র তো অবশ্যই ভালো হবে স্বাভাবিকভাবে। এই যে প্রাকৃতিক গ্যাস বলতে কোনটা আমরা ব্যবহার করা হয়? আমরা জানো এর প্রধান যে উপাদানটা সেটা কিন্তু মনে রাখবে মিথেন। ওটার প্রধান উপাদান কী ছিল? বিউটেন। আর এটার প্রধান উপাদান কি বললাম? মিথেন। বাকিগুলোও থাকে, বাকি পদার্থও থাকে সামান্য পরিমাণের মধ্যে মিশে থাকে। এর মধ্যে যদি বলো যে বাকি পদার্থ কী কী মিশে থাকে, এর মধ্যে ইথেন মিশে থাকে সামান্য পরিমাণ, প্রোপেন মিশে থাকে সামান্য পরিমাণ, কিন্তু থাকলেও সবচেয়ে বেশি পরিমাণ যেটা ওটাই যেমন বিউটেন থাকে, এটাই সবচেয়ে বেশি পরিমাণ থাকে হচ্ছে মিথেন। পরীক্ষায় শর্ট প্রশ্নও দেয় যে কমপ্লেক্স ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি, সেটা হচ্ছে মিথেন। সিএনজির প্রধান উপাদান কি? এটা কোন কাজে লাগে? এটা মেনলি আমরা বাস যে চালাই, কিছু কিছু বাস চালাতে সাহায্য করে, বাস চালাতে ব্যবহার করা হয় এই কমপ্রেস ন্যাচারাল গ্যাস। এছাড়াও অনেক বাড়িতে এই রান্নার জ্বালানি হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হবে। তো মেন কথা এই টপিকটা এখানে শেষ হলো। চলো নেক্সট পরের দিন আসবো আমরা নামকরণ নিয়ে, তারপরে রাসায়নিক বিক্রিয়া, আরও দুটো পার্ট হবে, সেই দুটো বুঝলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই অবধি।